ছাত্রছাত্রীরা, আজ আমরা চক্রবৃদ্ধি সুদ নিয়ে আলোচনা করব। চক্রবৃদ্ধি সুদ আলোচনার পূর্বে তোমাদের সরল সুদ কষার কিছু সংজ্ঞা মনে করে দিতে চাই, কেননা চক্রবৃদ্ধি সুদ আলোচনাতেও আমরা ওই শব্দগুলো পাবো, তাই তোমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য কিছু সংজ্ঞা আমরা এখানে আলোচনা করে নিচ্ছি। আমরা জেনেছি আসল বা মূলধন কাকে বলে। আসল বা মূলধন কি? যত টাকা ধার দেওয়া বা নেওয়া অথবা গচ্ছিত রাখা হয় সেটাই হলো আসল বা মূলধন। সময় বলতে কি বুঝবো? যত সময়ের জন্য ধার দেওয়া বা নেওয়া অথবা গচ্ছিত রাখা হয়। সুদ কাকে বলবো? যার মূলধন অথবা অর্থ সাময়িকভাবে ব্যবহারের কারণে শর্ত অনুযায়ী মূলধন সহ কিছু অতিরিক্ত মূল্য ফেরত দিতে হয়। এই অতিরিক্ত মূল্যই হলো সুদ। সুদাসল বা সবৃদ্ধি মূল কাকে বলবো? না, আসল এবং মোট সুদের পরিমাণকে বলবো সুদাসল বা সবৃদ্ধি মূল। সুদের হার কি? সুদ সাধারণত বছরে হিসেব করা হয়। 100 টাকার এক বছরে যে পরিমাণ সুদ দেওয়া হয় তাই বার্ষিক সুদের হার। কোনো কোনো ক্ষেত্রে ষান্মাসিক, মাসিক, এমনকি দৈনিক হিসেবেও সুদ কষা হয়। এই প্রসঙ্গে বলে রাখি, বার্ষিক সরল সুদের হার 10%। এর অর্থ হলো 100 টাকার এক বছরের সুদ হলো 10 টাকা। সরল সুদ তাহলে কি দাঁড়ালো? না, শুধুমাত্র মূলধন বা আসলের উপর সুদ ধার্য হলে তাকে সরল সুদ বলে। এইবারে চলে আসি চক্রবৃদ্ধি সুদ। একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর যদি সুদ আসলের সঙ্গে যুক্ত হয় এবং নতুন আসলের নিরিখে পরবর্তী সময়ের সুদ নির্ণয় হয়, এই পদ্ধতিতে প্রাপ্ত মোট সুদের পরিমাণকে চক্রবৃদ্ধি সুদ বলে। সমূল চক্রবৃদ্ধি কি? সমূল চক্রবৃদ্ধি হলো আসল বা মূলধন এবং কোনো নির্দিষ্ট সময়ের চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে সমূল চক্রবৃদ্ধি সুদ বলে। অর্থাৎ সরল সুদ কষার ক্ষেত্রে আমরা যেটা দেখেছিলাম সবৃদ্ধি মূল বা সুদাসল বলতে যা বোঝায়, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সমূল চক্রবৃদ্ধি হলো তাই। চক্রবৃদ্ধি সুদের পর্ব কি? না, যে সময়ের শেষে চক্রবৃদ্ধি সুদ প্রাপ্য হবে, অর্থাৎ যে সময়ের পর সুদ আসলের সঙ্গে যুক্ত হয়ে বর্ধিত আসলের উপর পরবর্তী সময়ের সুদ নির্ণয় করা হবে, তাকে চক্রবৃদ্ধি সুদের পর্ব বলা হয়। পর্ব সাধারণত 3 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর হয়ে থাকে। তার মানে পর্ব যদি 3 মাসের হয়, তার মানে বছরে যেহেতু 12 মাসে 1 বছর, তাহলে বছরে 4 বার সুদ আসলের সঙ্গে যুক্ত হচ্ছে। পর্ব যদি 4 মাস হয়, তার মানে বছরে 3 বার সুদ আসলের সঙ্গে যুক্ত হয়। আর পর্ব যদি 6 মাস হয়, সেক্ষেত্রে বছরে 2 বার আসলের সঙ্গে যুক্ত হয়। আর পর্ব যদি 1 বছর হয়, সেক্ষেত্রে বছরে 1 বার সুদ আসলের সঙ্গে যুক্ত হয়। এবারে চলে আসি কিভাবে চক্রবৃদ্ধি সুদ পরিমাপ আমরা করব, সেই প্রসঙ্গে আমরা আলোচনাতে চলে আসি। আমি প্রথমেই একটা উদাহরণ দিয়ে রেখেছি যে এ বার্ষিক 10% সুদে 10,000 টাকা বি কে ধার দিয়েছে। তাহলে বি এর 1 বছরের সুদ কত হবে? না, 10/100 ইন্টু 10,000 মানে 1,000 টাকা। বি যদি সরল সুদেই 2 বছরের সুদ কত হবে বি এর ক্ষেত্রে? না, 1,000 যেহেতু 1 বছরের সুদ, তাহলে 2,000 টাকা হবে 2 বছরের সুদ। এবারে দেখো, তাহলে 1 বছর পর বি কে কত টাকা ফেরত দিতে হবে? না,
10,000 প্লাস 1,000 মানে হচ্ছে 11,000 টাকা ফেরত দিতে হবে। আবার 2 বছর পর যদি ফেরত দেয় এত টাকা ফেরত দিতে হবে। 2 বছর পর বিকে কত টাকা ফেরত দিতে হবে না, আসল 10,000 টাকা তাকে ফেরত দিতেই হবে, প্লাস 2 বছরের সুদ হচ্ছে 2,000 টাকা, তার মানে হচ্ছে 12,000 টাকা ফেরত দিতে হবে। এবারে দেখো, তার মানে 2 বছর যদি বি এই 1,000 টাকা নিয়ে রাখতো, তাহলে বি 2 বছর পর এ কে কত টাকা ফেরত দিত, 12,000 টাকা ফেরত দিত। এইবারে ধরা যাক 1 বছর পর বি এ কে টাকাটা ফেরত দিয়ে দিয়েছে। এ করলো কি, সি কে পরের বছরের জন্য টাকা ধার দিল, যে টাকাটা সে ফেরত পেয়েছিল সেই টাকাটাই সে ধার দিল। তাহলে সি কে সে কত টাকা ধার দিয়েছিল, 11,000 টাকা ধার দিয়েছিল। তাহলে সি এর 1 বছরে 11,000 টাকার সুদ কত হবে, 11,000 টাকার সুদ হবে 10/100 ইন্টু 1100 টাকা সুদ হবে। এবারে এখান থেকেই দেখো, তাহলে সি কত টাকা ফেরত দেবে না, এই 11,000 প্লাস 1100 টাকা ফেরত দেবে। তার মানে সি সুদ বাবদ ফেরত দেবে 1100 টাকা, আর বি সুদ বাবদ ফেরত দিয়েছিল 1,000 টাকা। বি সুদ বাবদ ফেরত দিয়েছিল 1,000 টাকা। তাহলে মোট কত টাকা সুদ পেল, তাহলে এ 2 বছরে মোট সুদ পেল 1,000 প্লাস 1100 সমান হচ্ছে 2,100 টাকা সুদ পেল। আর বি যদি 2 বছরই টাকাটা সরল সুদে রেখে দিত, তাহলে বি যখন ফেরত দিত, বি কিন্তু শুধু 2,000 টাকা সুদ বাবদ ফেরত দিত। কিন্তু এইভাবে 1 বছর পরে ফেরত দেওয়াতে, অন্য একজনকে দেওয়াতে সে কিন্তু ফেরত মোট এ সুদ বাবদ পাচ্ছে 2,100 টাকা, তার মানে 100 টাকা বেশি পাচ্ছে। তো এইখানেই অঙ্কটা শুরু হয়ে গেল, চক্রবৃদ্ধির অঙ্কটা শুরু হয়ে গেল। যে যদি এটা চক্রবৃদ্ধির হিসেবেই করা হয়, যে 1 বছর পর সুদটা আসলের সঙ্গে যুক্ত হয়ে যাবে, সেক্ষেত্রে দ্বিতীয় বছরে বি এর তখন আসল হচ্ছে 11,000 টাকা, তার সুদ হবে এইটা, তার মানে সুদ বাবদ হবে 1,100 টাকা। এইভাবে সুদটা আসলের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। এবারে দেখো, যদি 6 মাস অন্তর সুদ ক্যালকুলেশন করা হয়, তাহলে 1 বছরের সুদ যদি 10% হয়, তাহলে 6 মাসের সুদ কত হবে সেইভাবে ক্যালকুলেশন করে 6 মাস অন্তর অন্তর সুদগুলোকে ক্যালকুলেশন করে আসলের সঙ্গে যুক্ত করা হবে। এরপরে আমি এই অঙ্কের মধ্যে না গিয়ে আমি থিওরিটিক্যাল পোর্শনটা একটু বুঝিয়ে দিচ্ছি। মনে করি আসল পি টাকা, সুদের হার, বার্ষিক সুদের হার R%। আর আমরা শেষ পর্যন্ত সময়টা n ধরে নিচ্ছি, যে সময় আমরা n এর হিসেবে করব। এবারে
এখানে প্রথম যে ভাবনাটা হবে যে চক্রবৃদ্ধি সুদের হিসেব কষার সময় পর্বটা কি সেইটাকে ঠিক দেখে নিতে হবে, পর্বটা কি আছে। তো ধরা যাক 1 বছর অন্তর সুদ ক্যালকুলেশন করা হবে, অর্থাৎ পর্ব হচ্ছে 1 বছর। তাহলে পি টাকার 1 বছরের সুদ হবে পি আর বাই 100 টাকা। তার মানে 1 বছরের শেষে সমূল চক্রবৃদ্ধি কত হবে? সমূল চক্রবৃদ্ধি হবে না, আসল হচ্ছে পি টাকা প্লাস সুদ বাবদ হলো পি আর বাই 100, পি কমন নিলাম 1 প্লাস আর বাই 100 টাকা। তার মানে দ্বিতীয় বছরে আসল কি হয়ে গেল? এই টাকাটা পি ইন্টু 1 প্লাস আর বাই 100, এই টাকাটা হচ্ছে আসল। তাহলে পরের 1 বছরে সুদ কত হবে? কোন টাকার? না এই যে টাকাটার উপর 1 বছরে সুদ হবে না, আর বাই 100 ইন্টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100। তাহলে 2 বছরের শেষে 2 বছরের শেষে সমূল চক্রবৃদ্ধি কত হবে? না এই টাকাটা পি ইন্টু 1 প্লাস আর বাই 100 প্লাস আর ইন্টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 বাই 100। দুটোতেই দেখো পি ইন্টু 1 প্লাস আর বাই 100, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 আছে, সুতরাং এটা আমি কমন নিয়ে নিলাম। পি ইন্টু 1 প্লাস আর বাই 100 কমন নিয়ে নিলে থাকে এখানে 1 আর এখানে আর বাই 100 ইজিক্যাল টু হবে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার। তাহলে 2 বছরের শেষে সমূল চক্রবৃদ্ধি হলো পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে n বছরে সমূল চক্রবৃদ্ধি হবে, n বছরে সমূল চক্রবৃদ্ধি হবে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। তাহলে এটা একটা হলো যদি 1 বছরে সুদ আসলের সঙ্গে যুক্ত হয়। এরপরে চলে আসি পর্ব যখন 6 মাস, অর্থাৎ 6 মাস অন্তর অন্তর সুদ আসলের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে নতুন ভাবে সুদ ক্যালকুলেশন করতে হবে। সেক্ষেত্রে এই পি টাকার 6 মাস বা হাফ বছরের সুদ কত হবে? না পি ইন্টু আর ইন্টু হাফ বাই 100। তাহলে 6 মাসের শেষে সমূল চক্রবৃদ্ধি কত হবে? পি প্লাস পি আর বাই 2 বাই 100, পি কমন নিলাম 1 প্লাস আর বাই 2 বাই 100। তাহলে 6 মাসের পর আসল কত হলো? তাহলে আসল হয়ে যাবে এটাই পি ইন্টু 1 প্লাস আর বাই 2 100। তাহলে পরের 6 মাস
অর্থাৎ 1 বছর পরের 6 মাসে সুদ কত হবে না p ইন্টু 1 প্লাস r বাই 2 বাই 100 ইন্টু r ইন্টু হাফ বাই 100। তাহলে 6 মাস অর্থাৎ 1 বছরে সমূল চক্রবৃদ্ধি হবে p ইন্টু 1 প্লাস r বাই 2 বাই 100 প্লাস p ইন্টু 1 প্লাস r বাই 2 বাই 100 ইন্টু হাফ r ইন্টু হাফ বাই 100। তাহলে কমন চলে যাচ্ছে p ইন্টু 1 প্লাস r বাই 2 বাই 100, এখানে থাকবে 1 প্লাস ওখানে r বাই 2 বাই 100, তার মানে p ইন্টু 1 প্লাস r বাই 2 বাই 100 হোল স্কোয়ার। এখানে দেখো যেহেতু বছরে দুবার সুদ ক্যালকুলেশন করা হচ্ছে সেহেতু 1 বছরেই সুদ সমূল চক্রবৃদ্ধি হলো p ইন্টু 1 প্লাস r বাই 2 তার হোল স্কোয়ার, r বাই 2 বাই 100 তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে n বছরে সমূল চক্রবৃদ্ধি হবে p ইন্টু 1 প্লাস r বাই 2 বাই 100 হোল টু দি পাওয়ার 2n। তাহলে এই যে r বাই 2 আর 2n এইটার কারণটা এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে যে এখানে বছরে দুবার সুদ ক্যালকুলেশন করা হচ্ছে বলে এখানে r বাই 2 হচ্ছে, এবং ততবার ক্যালকুলেশন করতে হচ্ছে বছরে বলে ইন্টু 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 করে ততবার হচ্ছে, 1 বছরে দুবার হয়েছে বলে এখানে ইন্টু 2, সে কারণে n বছরে এটা টু দি পাওয়ার n হয়ে গেল। এখানে আমরা এই পর্বগুলোকে লক্ষ্য করে আমরা লিখতে পারি এইভাবে যে যদি বছরে কেবার সুদ গণনা করা হয়, বছরে যদি কে বার সুদ গণনা করা হয় তাহলে সমূল চক্রবৃদ্ধি হবে n বছরে সমূল চক্রবৃদ্ধি হবে p ইন্টু 1 প্লাস r বাই k বাই 100 হোল টু দি পাওয়ার kn। এখানে k হচ্ছে কি বললাম, k হচ্ছে সংখ্যা, কতবার বছরে কতবার সুদ ক্যালকুলেশন করা হচ্ছে। তাহলে দেখো যদি 1 বছরে সুদ ক্যালকুলেশন করা হয় তার মানে বছরে কবার সুদ ক্যালকুলেশন করা হবে, একবার, সুতরাং k এর ভ্যালু তখন 1। যদি 6 মাস অন্তর অন্তর সুদ ক্যালকুলেশন করা হয় তাহলে বছরে কবার সুদ ক্যালকুলেশন করা হবে, দুবার, তার মানে k ইজ ইকুয়াল টু 2। যদি তিনবার যদি 3 মাস অন্তর অন্তর সুদ ক্যালকুলেশন করা হয়, 3 মাস অন্তর অন্তর সুদ ক্যালকুলেশন করা মানে 3 4 12, অর্থাৎ বছরে 4 বার সুদ ক্যালকুলেশন করা হচ্ছে, সুতরাং k এর ভ্যালু সেখানে 4 হবে। তাহলে এইভাবে আমরা একটা সূত্রকে জেনারেলাইজ ভাবে লিখতে পারি, আর এটা মনে রাখা সহজ। এবারে এখান থেকে যে অঙ্কগুলো থাকে সেখানে ওই পর্বটা জেনে নিয়ে সেই মতো আমি সূত্রটাকে প্রয়োগ করতে পারি। এরপরে আসবো একটা অন্য টাইপের একটা অঙ্ক নিয়ে, সেটা হলো তোমাদের মধ্যশিক্ষা পর্ষদের বইয়ে এরকম ধরনের অঙ্ক আছে এবং পরীক্ষাতেও আসতে পারে যে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য কত বা অন্তর কত। আচ্ছা, এরপরে আমরা চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অন্তর নির্ণয় করব।
এবং পর্ব যেখানে 1 বছর অর্থাৎ কে সমান 1, সেক্ষেত্রে আমরা যেটা নির্ণয় করব সেটা হচ্ছে, যদি বছরে একবার সুদ ক্যালকুলেশন করা হয় তাহলে 2 বছর পরে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য কত, আরেকটা নির্ণয় করব 3 বছর পরে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য কত। তাহলে 2 বছরে সমূল চক্রবৃদ্ধি কত হবে? সমূল চক্রবৃদ্ধি হবে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার। তাহলে চক্রবৃদ্ধির সুদ কত হবে? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার মাইনাস পি। আর 2 বছরে সরল সুদ কত হবে? 2pr বাই 100। তাহলে চক্রবৃদ্ধি সুদ অবভিয়াসলি বেশি হবে, তাহলে এইটা মাইনাস এইটাই আমাদের নির্ণয় করতে হবে। তাহলে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য ইজিক্যাল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তার হোল স্কয়ার মাইনাস পি। এইটা হলো চক্রবৃদ্ধি মাইনাস চক্রবৃদ্ধির সুদ, আর এইখানে সরল সুদ হবে 2pr বাই 100 ইজিক্যাল টু পি প্রত্যেকটা থেকে কমন নিতে পারি, পি কমন নেওয়ার পরে এই হোল স্কয়ারটাকে আমি ভেঙে দেব, তার মানে 1 প্লাস 2r বাই 100 প্লাস r বাই 100 স্কোয়ার মাইনাস 1 মাইনাস 2r বাই 100 ইজিক্যাল টু, দেখো 1 1 কেটে যাচ্ছে, 2r বাই 100 কেটে যাচ্ছে, তাহলে থাকছে কত? পি ইন্টু আর বাই 100 তার হোল স্কয়ার। তাহলে দেখো, যদি এরকম কোন অঙ্ক থাকে যে বার্ষিক এত পার্সেন্ট হারে এত টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য কত, তাহলে সমস্ত অঙ্কটাকে তুমি এই পর্যন্ত নিয়ে আসার পরে তারপরে তুমি পি এবং আর এর ভ্যালুটা বসিয়ে দিলেই কিন্তু তুমি অ্যান্সারটা পেয়ে যাবে। এবং সুবিধাটা কি না, এই যে অন্তরের যে রেজাল্টটা বেরোলো সেটা খুব ছোট্ট একটা রেজাল্ট, যেটা আমাদের মনের মধ্যে থেকে যাবে। পি ইন্টু আর বাই 100 তার হোল স্কয়ার হলো 2 বছরের সরল চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে অন্তর এইটা, যেখানে পর্ব হচ্ছে 1 বছর, অর্থাৎ বছরে একবার যেখানে সুদ ক্যালকুলেশন করা হবে। এরপরে চলে আসি 3 বছরে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য কি। তাহলে 3 বছরে সমূল চক্রবৃদ্ধি হবে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল কিউ, চক্রবৃদ্ধি সুদ হবে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তার হোল কিউ, আর 3 বছরে মাইনাস পি, আর 3 বছরের সরল সুদ হলো 3pr বাই 100। তাহলে 3 বছরে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য হচ্ছে এইটা মাইনাস 3pr বাই 100। এখানে আমি পি যদি কমন নেই তাহলে এবং এইটাকে যদি ভেঙে নেই, সেটা দাঁড়াবে 1 প্লাস 3r বাই 100 প্লাস 3r বাই 100
হোল স্কোয়ার প্লাস আর বাই 100 হোল কিউব মাইনাস 1 মাইনাস 3 আর বাই 100। দেখো 1 3r বাই 100, 1 3r বাই 100 কেটে গেল। এইখানে দেখা যাচ্ছে আর বাই 100 হোল স্কোয়ার, এখানে আর বাই 100 হোল কিউব, সুতরাং আমি কমন নিতে পারি আর বাই 100 হোল স্কোয়ার দিলে হবে 3 প্লাস আর বাই 100। তাহলে দেখো 3 বছরে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অন্তর, সেখানেও খুব ছোট্ট একটা রেজাল্ট পাচ্ছি, যেটা হচ্ছে 2 বছরের সরল সুদের অন্তর যা ছিল তার সঙ্গে কি গুণ হয়ে যাচ্ছে 3 প্লাস আর বাই 100। তাহলে এই রেজাল্ট দুটো যদি মনে রাখা যায়, তোমাদের বেশ কিছু অঙ্ক ক্যালকুলেশন অত বড় হয় না এবং খুব সহজে অ্যান্সারটা নামিয়ে দেওয়া যায়। চক্রবৃদ্ধি সুদ আলোচনাতে আমরা যা পেলাম সেটাকে যদি আমরা সারাংশ আকারে লিখি, সেটা এইরকম দাঁড়াবে: যদি পর্ব বছরের সুদ গণনার সংখ্যাকে যদি আমরা কে হিসেবে ধরি, আসল যদি পি হয়, সুদের হার বার্ষিক যদি r% হয়, সময় যদি n হয়, তাহলে সমূল চক্রবৃদ্ধি হবে পি ইন্টু 1 প্লাস আর বাই কে বাই 100 হোল টু দি পাওয়ার n কে। আর চক্রবৃদ্ধি সুদ হবে এই সমূল চক্রবৃদ্ধি, অর্থাৎ পি ইন্টু 1 প্লাস আর বাই কে বাই 100 হোল টু দি পাওয়ার n কে মাইনাস পি। আরেকটা জেনেছি কি, চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য আমরা তৈরি করেছি। সেখানে পর্ব 1 বছর বলে দেওয়া হয়েছে, আসল পি সুদের হার r%, 2 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য হলো পি ইন্টু আর বাই 100 হোল স্কোয়ার, আর 3 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য হলো পি ইন্টু আর বাই 100 হোল স্কোয়ার ইন্টু 3 প্লাস আর বাই 100।